Assalamu alaikum. Dear students of class 9-10, how are you? I hope that you all are fine and nice by the grace of Almighty Allah. Dear learners, what are you doing at your residence and how are you passing your days? There is no class, there is no institutional activities. You all are staying at home due to COVID-19 crisis. Dear learners, in our previous classes, I have discussed with you the use of capital letters. Today, I would like to discuss with you about the use of punctuation, the importance of punctuation, and how to use correctly, properly punctuations in your writing in details. Dear learners, at first I like to ask you, do you know what is punctuation? তোমরা কি জানো যে পাঞ্চুয়েশনটা কি? The definition of punctuation might be in our own words that punctuation is a art of dividing the sentences by using comma and some symbols to make the meaning of the sentence clear. Okay, dear students, again I am saying that I am telling you, punctuation is the art of dividing the sentences by using some points and stops to make the meaning clear. অর্থাৎ পাঞ্চুয়েশনের বাংলা অর্থ হচ্ছে বিরাম চিহ্ন, বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন। তোমরা জানো যে পাঞ্চুয়েশনের বাংলা হচ্ছে জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন, বিরাম চিহ্ন। তো যে মনের ভাব স্পষ্টভাবে ব্যক্ত করার জন্য সেন্টেন্সের মধ্যে বা শেষে থেকে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হয়। আমি আবার বলতেছি যে মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করার জন্য সেন্টেন্সের মধ্যে শেষে কতগুলো চিহ্ন ব্যবহার করা হয়। এই চিহ্নগুলোকে বলা হবে, বাংলায় বলা হবে বিরাম চিহ্ন, ইংরেজিতে বলা হবে পাঞ্চুয়েশন। পাঞ্চুয়েশন, এই যে পাঞ্চুয়েশন, PUNCTUATION, পাঞ্চুয়েশন। কতগুলো পাঞ্চুয়েশন আছে আমাদের গ্রামার বইয়ে। তোমাদের গ্রামার বইতে তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবা দেখবা সেই পাঞ্চুয়েশনগুলো কী কী থাকতে পারে। ফুল স্টপ, এটা নাম থেকে বোঝা যাচ্ছে পুরোপুরি থেমে যেতে হবে। একটা বাক্য বা একটা কথা বলার পরে যেখানে পুরোপুরি থেমে যেতে হয় সেটা হচ্ছে ফুল স্টপ। এটা হচ্ছে একটা ফুল স্টপ, এটা ডট, কমা, তারপর হচ্ছে সেমিকোলন, কোলন, নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন আমরা যেটা বলে থাকি, নোট অফ এক্সক্লামেশন, নোট অফ ইন্টারোগেশন অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন, নোট অফ এক্সক্লামেশন অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন, ইনভার্টেড কমা, ইনভার্টেড কমা, অ্যাপোস্ট্রফ, হাইফেন, ব্রেকেটস, আরও কিছু থাকতে পারে। আমি এগুলো এখানে তোমার জন্য লিখলাম, তোমরা সবাই দেখো, এগুলোর সাথে পরিচিত হও যে আমাদের পাঞ্চুয়েশন চিহ্নগুলো কোনগুলো এবং পাঞ্চুয়েশন চিহ্নগুলোর যে ফর্ম, যে মানে এটা স্ট্রাকচার, আকৃতিটা কীরকম। একটা ফোটা, ফুল স্টপ, কমা, তোমরা সবাই চিনো কমার ব্যবহারটা অত্যন্ত বেশি আমাদের বাংলা ইংরেজি যে কোনো লেখাতে। তারপর সেমিকোলন, তারপর হচ্ছে কোলন, নোট অফ ইন্টারোগেশন, নোট অফ এক্সক্লামেশন, ইনভার্টেড কমা, ন্যারেশন ব্যবহার করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে, এবং তার উদ্ধৃতি, কোনো উক্তি, কোনো লেখকের কোনো গ্রন্থ বা বই সেটা লিখতে গেলে আমরা ইনভার্টেড কমা ব্যবহার করে থাকি। অ্যাপোস্ট্রফ, অ্যাপোস্ট্রফ ব্যবহার করতে গেলে পজিশন মিলিয়ে অ্যাপোজিটিভে হাইফেন টান দেওয়া থাকে, ব্রেকেটস, প্যারেনথেসিস যেটা বলা হয়, প্যারেনথেসিস সেটা ইউজ করা হয়।
এখন আমরা একটু ডিটেলস আলোচনা করব যে ফুল স্টপ কোথায় ব্যবহার করি এবং কীভাবে ব্যবহার করতে হয়, কোথায় ব্যবহার করতে হয়, কমা কবে আমরা কোথায় ব্যবহার করি, এগুলো আলোচনা করব। Dear learners, look, at first আসে ফুল স্টপ, অর্থাৎ যে থেমে যেতে হবে একটা, অর্থাৎ একটা সেন্টেন্স লেখার পরে একটা বাক্য বা একটা কথা প্রকাশ করার পরে যেখানে দীর্ঘ বিরতির প্রয়োজন, দীর্ঘ লং স্টপ পজ, লং পজ করতে হবে, দীর্ঘ বিরতি নির্দেশ করতে হবে, সেখানে আমরা ফুল স্টপ ইউজ করবো। এরপর হচ্ছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, তারপর হচ্ছে অপারেটিভ। সেন্টেন্স লেখার পরে, সেন্টেন্স লেখা শেষ করে ওখানে ফুল স্টপ ইউজ করতে হবে। এরপর হচ্ছে এব্রিভিয়েশন, তোমরা জানো এব্রিভিয়েশন অর্থাৎ সংক্ষিপ্ত অক্ষর যেগুলো ওই এব্রিভিয়েশনগুলো লিখতে গেলে কী করতে হবে, ফুল স্টপ ইউজ করতে হবে। যেমন একটা বাক্য লিখলাম, he reads a newspaper। এই যে বাক্যটা শেষ করলাম, সেন্টেন্সটাকে লেখা শেষ হয়ে যাবে। এখানে আমাদের কী ইউজ করতে হবে, ফুল স্টপ ইউজ করতে হবে। এইরকম বাক্য লেখার পরে ফুল স্টপ ইউজ করতে হবে। তারপর হচ্ছে give me your pen। Dear learners, give me your pen please। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, বাক্য শেষ করলাম, ফুল স্টপ ইউজ করতে হবে। এরপর হচ্ছে আরেকটা সেন্টেন্স দেখি, মে আল্লাহ হেল্প ইউ, অপারেটিভ সেন্টেন্স। এগুলোর পরে কী হলো, ফুল স্টপ হলো। এরপরে এব্রিভিয়েশন বিএ, এই বিএ দেখলাম, এটা হচ্ছে সংক্ষিপ্ত একটি ওয়ার্ড, বিএ, বিএ করে ফুল স্টপ হবে। এমএ, এই যে এমএ মাঝখানে ফুল স্টপ হবে, এমবিবিএস। এগুলোর পরে ফুল স্টপ হবে। এই যে হচ্ছে এব্রিভিয়েশন, এগুলির পরে সবসময় ফুল স্টপ হবে। এরপর হচ্ছে ইউএসএ, এগুলির পরে কী হবে, ফুল স্টপ। তাহলে আমরা ফুল স্টপের ব্যবহার বুঝতে পারলাম যে সবচেয়ে দীর্ঘ বিরতি প্রকাশ করলে, নির্দেশ করলে যেখানে, ওখানে ফুল স্টপ হবে। তারপর হচ্ছে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ সেন্টেন্স শেষে ফুল স্টপ বলবে। এরপর হচ্ছে এব্রিভিয়েশন লেখার ক্ষেত্রে প্রত্যেকটা অক্ষরের মাঝে ফুল স্টপ বলবে। তাহলে আশা করি তোমরা ফুল স্টপের ব্যবহার বুঝতে পেরেছ। এবার আসো আমরা ব্যবহার শিখব কমা। কমার যে ফরমেশনটা উত্তর তোমরা অবশ্যই ছিল। কমা দেখো, এর হচ্ছে কমা। কমার ব্যবহার আলোচনা করব। কমা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিরাম চিহ্ন। আমাদের বইয়ে বা আমাদের গ্রামারে আমরা যত লেখা করি, যত লিখি, যত পড়ি, দেখবে যে আমাদের কমার ব্যবহার অত্যন্ত বেশি। সব জায়গায়, অনেক জায়গায় কমার ব্যবহার রয়েছে। তোমরা পড়ার সময় খেয়াল করবে, মানে কমার এত গুরুত্বপূর্ণ যে কমার সঠিক ব্যবহার না হলে অর্থ চেঞ্জ হয়ে যায় এবং অর্থ পরিপূর্ণভাবে ক্লিয়ার হয়। তাহলে দুইয়ের অধিক, প্রথমেই আমরা যদি আলোচনা করি, দুইটার অধিক যদি একই ধরনের পার্টস অফ স্পিচ পরপর লেখা হয়, তাহলে প্রথম থেকে শুরু করে সবগুলোর পরপর কমা ইউজ করতে হবে এবং শেষের যে দুইটা পার্টস অফ স্পিচ থাকবে ওগুলোকে অ্যান্ড দ্বারা যুক্ত করা হয়। আর ওখানে কি হয় না, কমার প্রয়োজন হয় না। তাহলে বুঝতে পেরেছি কী বলছি, যে একই রকম পার্টস অফ স্পিচ, একই টাইপের যে পার্টস অফ স্পিচগুলো, এগুলো পরপর লিখতে গেলে প্রত্যেকটা পর কমা ইউজ করতে হবে এবং শেষের যে দুইটা পার্টস অফ স্পিচ ইউজ করবো সেই দুইটাকে অ্যান্ড দ্বারা যুক্ত করতে হবে। অর্থাৎ শেষে কী হবে না, সেখানে কমা ব্যবহার হবে। যেমন আহনাব, আদনান, হ্যাঁ, এরকম নাম যদি আমরা পরপর ইউজ করি তাহলে আমরা কী হবে, সেখানে পার্টস অফ স্পিচের ক্ষেত্রে কমা ব্যবহার।
তারপর আসে কেস ইন অ্যাপোজিশন। কেস ইন অ্যাপোজিশন এর পূর্বে এবং পরে কমা বসে। কেস ইন অ্যাপোজিশন বলতে আমরা কী বুঝি, অর্থাৎ একজন ব্যক্তি বা একটা বস্তু সম্পর্কে যখন অতিরিক্ত তথ্য প্রদান করা হয় সেটা বলা হয় কেস ইন অ্যাপোজিশন। কেস ইন অ্যাপোজিশন আমি আশা করি তোমরা বুঝতে পারবে। কেস ইন অ্যাপোজিশন অর্থাৎ একজন ব্যক্তি বা বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করবে। যেমন মিস্টার জলি দি চেয়ারম্যান of our committee society went to Dhaka Dear students, look, Mr. Jolly, the chairman of our society. এই যে মিস্টার জলির সম্পর্কে একটা অতিরিক্ত তথ্য তার একটা ডেফিনিশন এখানে প্রকাশ করা হয়েছে। এইটা একটা হচ্ছে অ্যাপোজিশন। এই অ্যাপোজিশনের ক্ষেত্রে আমাদের নামটা ইউজ করার পরে এবং যে তার যে চেয়ারম্যান এখানে একটা কমা ইউজ করতে হবে। এটাই বলা হচ্ছে যে অ্যাপোজিশনের পরে কমা ব্যবহার হয়। তারপর হচ্ছে ভোকেটিভ কেস, মানে সম্বোধন করা হয় তাকে কোনো কিছুর দ্বারা। কাউকে সম্বোধন করতে গেলে ভোকেটিভ কেসে কী হবে, কমা ব্যবহৃত হবে। যেমন সুমন ডু দ্য ওয়ার্ক, ভোকেটিভ কেস দেখো, কাউকে সম্বোধন করলাম সুমনে কমা ডু দি ওয়ার্ক। এই যে এখানে ভোকেটিভ অর্থাৎ সম্বোধন করা হয়েছে, এখানে সুমন ব্যবহৃত হয়েছে টেল মি। টেল মি লেখার পরে মাই ডিয়ার ফ্রেন্ড ভোকেটিভ। এই যে এখানে মাঝখানে বসছে মাই ডিয়ার ফ্রেন্ড, সম্বোধন করা হয়েছে, এখানে কমা পড়বে, এরপরে এটার পরেও কমা পড়বে। নেক্সট হচ্ছে কমার ব্যবহার পেয়ার অফ ওয়ার্ডস, জোড়া শব্দ যেগুলো, একাধিক জোড়া শব্দ, এগুলোর শেষে প্রত্যেকটা ক্ষেত্রে কমা পড়বে। আমি আবার বলি, একাধিক পেয়ার অফ ওয়ার্ডস জোড়া শব্দ যেগুলো রয়েছে এগুলির ক্ষেত্রে কমা পড়বে। যেমন দেখো হাই অ্যান্ড লো, এই একটা জোড়া শব্দ, উঁচু নিচু। ব্ল্যাক এন্ড হোয়াইট, রিচ এন্ড পুয়ার, all are equal to God. এই যে এখানে জোড়া শব্দগুলি ব্যবহার হলো, খেয়াল করো স্টুডেন্ট। হাই অ্যান্ড লো একটা জোড়া শব্দ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা জোড়া শব্দ, রিচ অ্যান্ড পুয়ার, এগুলোর প্রত্যেকটার পরে কমা ব্যবহার হয়েছে। এরকম জোড়া শব্দ বা পেয়ার ওয়ার্ড, এগুলোর পর প্রত্যেকটা পরে কী হবে, কমা পড়বে। নেক্সট ডাইরেক্ট স্পিচ। তোমরা যারা ন্যারেশন পড়েছো, ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। ডাইরেক্ট স্পিচে রিপোর্টিং ভার্বের পরে কমা বসে। যেমন মাদার সেড টু হার সান, এই রিপোর্টিং ভার্ব শেষ, এখানে কমা ব্যবহার হবে। এরপর হচ্ছে ইনভার্স কমা, হাউ আর
ইউ টুডে, এই কমা শেষ। তাহলে রিপোর্টিং ভার্বের শেষে কমা বসে। এরপর আসে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব ফ্রেজের পর কমা বসে। অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব ফ্রেজের পরে কমা বসে কীরকম সেটা, যেমন একটা ফ্রেজ জিরান ইউজ করা হয়েছে এখানে, রানিং অ্যাওয়ে। রানিং অ্যাওয়ে এখানে একটা ফ্রেজ। এরপর হচ্ছে দি থিফ escaped himself. এই যে দি থিফ escaped himself, আর এই যে এখানে কমাটা রানিং অ্যাওয়ে, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, একটা ফ্রেজ, এখানে একটা কমা বলে। তারপরে আরও কী হতে পারে, একই শব্দের পুনরুক্তি। একই শব্দের পুনরুক্তি যখন হবে তখন প্রথম ওয়ার্ডটার পরে, প্রথমটা লেখার পরে কমা ব্যবহার করতে হবে, তারপরে দ্বিতীয় ওয়ার্ডটা লিখতে হবে। কী বলছি, যে একই শব্দের পুনরুক্তি যখন ঘটবে তখন প্রথম শব্দের পরে কমা, এরপরে আবার দ্বিতীয় শব্দটা লিখতে হবে। যেমন ইউ আর কোয়াইট, আবার কোয়াইট, ইউ আর কোয়াইট কোয়াইট, তার মানে একটা গভীরতা বা অতি গুরুত্ব বা বিচ্ছেদের উপরে এই যেটা একটা কমা ব্যবহার হবে। ইউ আর কোয়াইট কোয়াইট আনেবল টু সলভ দিস প্রবলেম। এই যে এখানে কোয়াইট শব্দটা বিরক্তি হয়েছে, এই জন্য এখানে কমা বসেছে। সেন্টেন্সের অক্ষর, সেন্টেন্সের ভার্ব অমিশন বা অনুল্লেখ করতে, সেন্টেন্সের ভার্ব অনুল্লেখ করতে আমাদের কমা ইউজ করতে হবে। সাবজেক্টের ভার্ব অনুল্লেখ করা বলতে কী বোঝাচ্ছে, যেমন শি বট এ চেইন অ্যান্ড হি, এখানে আর ভার্ব ইউজ করা হলো না, হি লিখে কমা দিয়ে হি এ সেট অফ কমস। অর্থাৎ এখানে বোঝাচ্ছে যে সে করেছে একটা জিনিস এবং সে এটা আরেকটা ছেলে, তার ক্ষেত্রে এখানে আর ভার্ব ইউজ করা হয়নি। এই ভার্ব ইউজ না করে এখানে কমা ইউজ করা হয়েছে। এই ভার্বের অমিশন বা ডিলিট প্রয়োগের বুঝাইতে আমরা এখানে কমা ইউজ করে থাকি, যেখানে কমা ইউজ করছি। এটা হচ্ছে কমার ব্যবহার গেল। ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ফুল স্টপ কমার ব্যবহারে বুঝতে পেরেছ। এখন আমরা আলোচনা করব সেমিকোলন। কমা এর চেয়ে একটু অধিক সময় যদি বিরতির প্রয়োজন হয়, কমার চেয়ে যদি একটু বেশি বিরতির প্রয়োজন হয়, তা নির্দেশ করতে সেমিকোলন ব্যবহার করা হয়। সেমিকোলন হচ্ছে এই, উপরে কমার মতোই একটা বিরতি দিয়ে নিচেটা কমা, সেমিকোলন। কি বলছি, অর্থাৎ কমার চেয়ে একটু অধিক বিরতির প্রয়োজন হলে তা নির্দেশ করতে সেমিকোলন ব্যবহার করা হয়। কোঅর্ডিনেটিং কনজাংশন সমূহ যেগুলো যুক্ত করে, যে কনজাংশন সমূহ দুইটা নাউনকে দুইটা সাবজেক্টকে যুক্ত করে, এই কোঅর্ডিনেটিং কনজাংশন সমূহে কনজাংশন বাদ দিতে, কনজাংশন অর্থাৎ প্রয়োগ করা হবে না, কনজাংশনের পরিবর্তে সেখানে কী ব্যবহৃত হবে, এই সেমিকোলন ব্যবহৃত হবে। যেমন উই ওয়েন্ট
টু দি ফিল্ড। এখানে সেমিকোলন দিলাম। উই ওয়েন্ট টু দি ফিল্ড, এরপরে আমার সাবজেক্ট উই প্লে ক্রিকেট, আবার এখানে সেমিকোলন দিলাম। উই প্লে ক্রিকেট enjoyed ourselves, we enjoyed ourselves। এই যে এখানে কোঅর্ডিনেট কনজাংশন কোনো ইউজ না করে অ্যান্ড বাট এগুলো ইউজ না করে আমরা সেমিকোলন ইউজ করলাম এবং পরপর বক্তব্য প্রকাশ করলাম। এটি হচ্ছে যে কোঅর্ডিনেট কনজাংশনে কনজাংশন সমূহ ব্যবহার বাদ দিয়ে কনজাংশনের পরিবর্তে আমরা সেমিকোলন ব্যবহার করতে পারি। এরপরে কতগুলো কনজাংশন রয়েছে, যেমন therefore, yet, then, however, so, otherwise, still, nevertheless ইত্যাদি কনজাংশন যুক্ত ক্লোজগুলো এগুলো বিপরীতার্থক অর্থ প্রকাশ করলে, অর্থাৎ এগুলো দ্বারা যদি এরপরে ক্লোজটা এরপরে উল্টা একটি অর্থ প্রকাশ করে তখন আমরা সেখানে সেমিকোলন ব্যবহার করি। আমি আবার বলতেছি therefore, yet, then, however, so, still, otherwise, nevertheless এই সমস্ত কনজাংশনগুলো দ্বারা যদি কোনো সেন্টেন্সে একটি বিপরীত অর্থ প্রকাশ পায় তখন আমরা সেখানে সেমিকোলন ব্যবহার করে থাকি। যেমন একটা উদাহরণ দেখো, he had all the qualifications। এই যে এখানে he had all the qualifications, তার কি ছিল? সকল যোগ্যতা ছিল। এই yet এই যে একটা কনজাংশন, এখানে কমা ব্যবহার রয়েছে। yet he did not get the job। এই যে এখানে এই লাস্টের যে ক্লজটা রয়েছে এটা দ্বারা কী বুঝাচ্ছে? একটা মানে অপোজিট মিনিং প্রকাশ করেছে প্রথমটার থেকে। এই ইয়েট ব্যবহার হয়েছে একটা কনজাংশন, কোঅর্ডিনেট কনজাংশন, এই জন্য এখানে কি কমা ব্যবহৃত হয়। অর্থাৎ কতগুলো যে ফ্রি বললাম কনজাংশন, এগুলোর পরে কমা হবে। therefore, yet, then, otherwise, still, however, so এগুলোর পরে সবসময় কমা হবে। তাহলে আমরা সেমিকোলন ব্যবহার শিখলাম। এবার আসো কোলন। সেমিকোলন এর চেয়ে সেমিকোলনের চেয়ে যদি একটু বেশি প্রকাশ, একটু বেশি থামতে হয় কোথাও, তখন সেটা নির্দেশ করতে কোলন ব্যবহৃত হয়। কোনো উদ্ধৃতি, কোনো উদাহরণ এবং ব্যাখ্যার পূর্বে সাধারণত এই সেমিকোলন ব্যবহার করা হয়। আমি আবার বলি যে সেমিকোলনের চেয়ে একটু বেশি থামার প্রয়োজন হলে সেইটা নির্দেশ করতে কোলন ব্যবহৃত হয়। এছাড়া কোনো উদ্ধৃতি, উদাহরণ, ব্যাখ্যার পূর্বে কোলন ব্যবহৃত হয়। যেমন এক্সপ্লেন দ্য সেন্টেন্স, এক্সপ্লেন দ্য সেন্টেন্স এইটা বলে একটা কোলন ইউজ করা হচ্ছে। সেন্টেন্সটা কি? সেন্টেন্সটা হচ্ছে সুইট, ধরো একটা সেন্টেন্স, সুইট আর দি uses of adversative। এই যে এখানে একটা ব্যাখ্যার প্রয়োজন হলো, এই জন্য এখানে কোলন ব্যবহার করা হয়েছে। এরকম কারো উদ্ধৃতি যদি প্রকাশ পায় সেটা বলার পরে এরপরে এই কোলন ব্যবহার করে তারপরে তার উদ্ধৃতিটা লিখতে হবে। তারপরে আসো নোট অফ ইন্টারোগেশন। সবাই তোমরা এর সাথে পরিচিত। নোট অফ এই যে এটা
অর্থাৎ প্রসঙ্গ চিহ্ন কোনো বক্তব্য বা কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার পরে এই সেন্টেন্সের শেষে কী হবে? নোট অফ ইন্টারোগেশন ব্যবহৃত হবে, অর্থাৎ প্রসঙ্গ চিহ্ন ব্যবহৃত হবে। তোমরা সবাই জানো, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা বা যে বক্তব্য দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হবে তারপরে কী হবে? প্রসঙ্গ চিহ্ন ব্যবহৃত হবে। যেমন হোয়ার আর ইউ ডুইং নাও? এই যে বাক্যটা শেষ হয়েছে, প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে, এই জন্য এরপরে কী দিতে হবে? প্রশ্নগত চিহ্ন। তারপর হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। ডিয়ার লার্নার্স, লুক, নোট অফ এক্সক্লামেশন, এটা তোমরা জানো, এক্সক্লামেটরি সেন্টেন্স করেছো। এক্সক্লামেশন অর্থাৎ বিশ্বসূচক চিহ্নটা কীরকম হবে? এই অর্থাৎ একটা টাল দিয়ে নিচে একটা ফোটার মতো ড্রপ, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা, যে বক্তব্য দ্বারা কোনো আশ্চর্যবোধক বা প্রকাশ পায় বা বিশ্ব প্রকাশ পায়, সেই সেন্টেন্সের শেষে এই নোট অফ এক্সক্লামেশন বলবে, অর্থাৎ বিশ্বসূচক চিহ্ন বলবে। তাছাড়া ইন্টারজেকশন যেগুলো আছে, ইন্টারজেকশন এর পরে এই বিশ্বসূচক চিহ্ন বসে। যেমন অ্যালাস, হাই, হিজ ফাদার ডাইড। এই যে এখানে অ্যালাস, এটা ইন্টারজেকশন, এরপরে সাইন অফ এক্সক্লামেশন বসেছে, হাউ নাইস দি গার্ডেন ইজ। সেন্টেন্সটা বিশ্ব প্রকাশ পাচ্ছে, এরপরে বিশ্বসূচক চিহ্ন দিতে হবে। এরকম এক্সক্লামেটরি সেন্টেন্সের পরে এক্সক্লামেশন লাগবে, নোট অফ এক্সক্লামেশন দিতে হবে। তাহলে আমরা অনেকগুলো পড়লাম। এরপরে আমরা পড়তে পারি ইনভার্ট কমা। তোমরা জানো, ন্যারেশন করেছো তোমরা, ন্যারেশনে অথবা কারো কোনো উক্তি, কারো কোনো বক্তব্য, এটাকে কোটেশনের ভিতরে রাখার জন্য আমরা কী করি? ইনভার্ট কমা ইউজ করি। ইনভার্ট কমার চিহ্নটা কীরকম দেখো, ইনভার্ট কমাটা হচ্ছে এরকম, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন তোমরা দেখেছো, ডাইরেক্ট ন্যারেশনে ইসে এখানে কমা ইউজ করলাম। এরপর হচ্ছে what is your name? এই যে ইনভার্ট কমা দিয়ে এই রিপোর্টের স্পিচটাকে আটকিয়ে দিতে হবে। ইনভার্ট কমা ব্যবহার, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশনে ইনভার্ট কমা দিয়ে আটকিয়ে দিতে হয়। রিপোর্ট স্পিচের পূর্বে এবং পরে ইনভার্ট কমা দিয়ে এই রিপোর্ট স্পিচটাকে কী করতে হবে? আটকিয়ে দিতে হবে। গ্রন্থের নাম, গ্রন্থের নামটাকে আমরা কী করতে পারি? এই ইনভার্ট কমা দিয়ে আবদ্ধ করে দিতে পারি। হ্যামলেট, তোমরা জানো, এটা হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা গ্রন্থ, ট্র্যাজেডি, এই হ্যামলেট। এটাকে নটিয়ে দিলাম। হ্যামলেট is written by উইলিয়াম শেক্সপিয়ার। এই যে এখানে গ্রন্থটা, এটাকে কী করলাম? ইনভার্ট কমা দিয়ে আটকে দিলাম। তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফ। অ্যাপোস্ট্রফের ব্যবহার হচ্ছে কি? কোনো পজিশন বুঝাইতে, কারো কোনো পসেসিভ কেসে অ্যাপোস্ট্রফ শব্দ, অ্যাপোস্ট্রফটা ব্যবহার রয়েছে পসেসিভ কেসে। এরপর কোনো শব্দের অক্ষর মানে না বুঝাইতে, অর্থাৎ ডিলিট করতে, কোনো অক্ষর বাদ দিতে চাইছি আমরা যদি কোনো শব্দের অক্ষরটাকে বাদ দিতে চাই, তাহলে সেখানে আমরা অ্যাপোস্ট্রফ ইউজ করতে পারি। যেমন
হোয়াট ইজ দ্য ম্যাটার। এখন স্ট্যাকে আমরা যদি প্রকাশ করতে না চাই তাহলে সংক্ষেপে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করতে পারি, এ হোয়াট ইজ দি ম্যাটার। এই হচ্ছে মূল বাক্যটা। এখানে ঘটনা যে এই যে এটাকে স্ট্যাকে বাক্যটা যদি আমরা না বুঝতে চাই তাহলে এখানে একটা অ্যাপোস্ট্রফি ইউজ করে এরপরে অ্যাসটা দিয়ে দিলাম হোয়াট ইজ দ্য ম্যাটার। এটাই অর্থাৎ কোনো শব্দের অক্ষর বাদ দিতে চাইলে আমাদের অ্যাপোস্ট্রফি ব্যবহার হবে। এর হচ্ছে পসেসিভ কেসে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করে থাকি। দিস ইজ হাসানস বুক। ডিয়ার লার্নার্স, খেয়াল করো এই যে হাসানের বই, এখানে এই যে আমরা অ্যাপোস্ট্রফি ইউজ করলাম, এটা হচ্ছে পসেসিভ কেস। পসেসিভ কেসের ক্ষেত্রে এটা ব্যবহার হয়। তারপর হচ্ছে হাইফেন। হাইফেন তোমরা জানো এরকম টান দেওয়া হয়, হাইফেন একটা টান দেওয়া হয়, একটা গ্যাপ শুরু দেওয়া হয় হাইফেন। এটার ব্যবহারটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড লিখতে গেলে। কম্পাউন্ড ওয়ার্ড হচ্ছে কতগুলো 2-3টা ওয়ার্ড মিলে যদি একটা ওয়ার্ড হয় সেটা হচ্ছে কম্পাউন্ড ওয়ার্ড। এই কম্পাউন্ড ওয়ার্ড লিখতে গেলে আমাদের হাইফেনের ব্যবহার রয়েছে এখানে। যেমন ফাদার ইন ল, মাদার ইন ল, এই মাদার ইন ল, এই কম্পাউন্ড ওয়ার্ডের লিখতে গেলে হাইফেনের ব্যবহার। ফাদার ইন ল, আবার হাইফেন কোথাও ব্যবহার করে থাকি, কোনো একটি বাক্য লিখতেছ, বাক্য লিখতে গিয়ে একটি বড় ওয়ার্ড, সেই ওয়ার্ডের অর্ধেক এখানে লিখেছি। বাকি অর্ধেক যদি অপর পাশে কোনো লাইনে বা কোনো সেন্টেন্সের একটি বড় ওয়ার্ডের অর্ধেক লেখার পরে বাকি অর্ধেক যদি অন্য পাশে গিয়ে লিখতে হয় তখন আমাদের ওই প্রথম যতটুকু লিখেছি এরপরে কী করতে হবে, এখানে একটা হাইফেন ইউজ করতে হবে। এভাবে আমরা হাইফেন ইউজ করতে পারি। খেয়াল করো, যেমন হি হেল্প মি ইন মাই, এখানে আমরা বাক্য শেষ হয়ে গেল। বাক্য শেষ হওয়ার পর ওয়ার্ড ডেঞ্জার লিখবো। এখন এখানে ডেঞ্জার লিখে আর জায়গা হচ্ছে না, এখন বাকিটুকু লিখতে কিছুক্ষণ আমরা আসবো, তখনই আমাদের কী করতে হবে, এখানে হাইফেন ইউজ করতে হবে। এ হচ্ছে হাইফেনের ব্যবহার। তারপর আসো প্যারেনথেসিস, যেটা প্যারেনথেসিস মানে হচ্ছে ব্রেকেট যেটা ইউজ করি আমরা। ব্রেকেট তোমরা সবাই জানো, ব্রেকেট ফার্স্ট ব্রেকেট, সেকেন্ড ব্রেকেট, থার্ড ব্রেকেট আছে। তো আমরা এখানে ব্রেকেট হচ্ছে কি, সাধারণত কোনো কিছু ব্যাখ্যা করতে গেলে এটাকে আমরা কী করি, ব্রেকেটের ভিতরে আটকে রাখি বা প্যারেনথেসিসের মধ্যে আটকে রাখি। এটা হচ্ছে আমাদের ব্রেকেটের ব্যবহার। যেমন আই হ্যাভ লস্ট অল, যে আমি আমার সব হারিয়ে ফেলেছি। এখন ব্রেকেটে কী হয়েছে যে আই হ্যাভ লস্ট, হারিয়ে ফেলেছিলাম, আই হ্যাভ লস্ট 10,000 টাকা। এই যে এখানে ব্রেকেটে এটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমার সব হারিয়ে গেছে। কী হারিয়ে গেছে, যে আমার টাকা পয়সা ছিল এগুলো সব হারিয়ে গিয়েছে। তাহলে এ হচ্ছে ব্রেকেটের ব্যবহার। অর্থাৎ কোনো একটা ব্যাখ্যা করতে বুঝিয়ে দিই সেটাকে আমরা ব্রেকেটের ভিতরে আটকে রাখি। ওকে ডিয়ার স্টুডেন্টস, তোমরা সবাই ভালো থাকো, বাসায় ঠিকমতো পড়াশোনা করো। দ্যাটস অল, আল্লাহ হাফেজ।